আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে সকল প্রার্থীরা জব রিলেটেড ভিডিও দেখেন, অবশ্যই আপনাদের এই বিষয়টা জানা দরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন একটা পরিপত্র দেওয়া হয়েছে। এই পরিপত্রটা আপনারা যদি না জানেন, তো বিষয়টা কিন্তু জানবেন না। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো বিষয়টা কি সম্পর্কে আমি একটু সংক্ষিপ্তভাবে আগে বলে নেই। সেটা হচ্ছে আপনার চাকরিরত প্রার্থী যারা আছে আবেদন করেন, আবেদন করার পর যে সংখ্যাটা নেয়, মনে করেন আপনার সার্কুলারে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে ৫০০ জনকে নিয়োগ দেওয়ার পর আবার আপনার সেম সংখ্যাটা আবার অপেক্ষমান তালিকা থাকবে। অর্থাৎ যে পদসংখ্যার লোক নিবে ওই পদসংখ্যা আবার অপেক্ষমান তালিকা রাখবে, কিন্তু সেটা হচ্ছে গোপনীয়ভাবে রাখবে। এরকম একটা নতুন পরিপত্র দেওয়া হয়েছে। সো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি পড়ে শোনাবো বিস্তারিত, তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলা হয়েছে পরিপত্রে। তো বিষয়টা বলার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি আপনি সকল ধরনের পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, এগুলো কিন্তু আলোচনা করা হয়, পিডিএফ দেওয়া হয়। আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবেন। সো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথম থেকে দেখব। এখানে হচ্ছে আপনার মন্ত্রণালয় বিভাগ ও অধীন, এটা হচ্ছে 25শে আগস্ট, এটা কিন্তু রিসেন্টলি ঘটনা, অর্থাৎ আজকেরই ঘটনা কিন্তু এটা। তো মন্ত্রণালয় বিভাগ ও এর অধীনে সরকারি দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এর বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে সকল গ্রেডের পদে সরাসরি জনবল নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণ। অর্থাৎ যে বিষয়টা আমি বললাম, নিয়োগ সার্কুলারে যে পদসংখ্যায় নিয়োগ দিচ্ছে সেই সমান পদসংখ্যা অপেক্ষমান তালিকাতে রাখবে, কিন্তু সেটা গোপনীয়তাভাবে রাখবে। কিন্তু কেন, সেই বিষয়টা আমি বলি আপনাদেরকে। এখানে বলার আগে আমি বলে দেই, সিস্টেমটা হচ্ছে কি, মনে করেন আপনার একটা সার্কুলারে একটা পদে, মনে করেন আপনার একটা উদাহরণ দিই আমি, আইসিটি মন্ত্রণালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সো অথবা এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, 20 জনকে নিয়োগ দেওয়া হবে। তো মনে করেন 20 জনকে নিয়োগ দেওয়া হলো। সেক্ষেত্রে হয় কি, কিছুদিন পরে দেখবেন অনেকে আবার আপনার এর থেকে ভালো কোথাও অ্যাপ্লাই করে সেখানে টিকলে এটা ছেড়ে দেয়, মানে এই জবটা ছেড়ে দেয়। তো এক্ষেত্রে হয় কি, ওই মন্ত্রণালয়ের বড় একটা সমস্যার মধ্যে পড়ে যায়। তো মনে করেন তারা অনেক অনেক মানে একটা আবেদন প্রসেস করা, আবেদন দেওয়া, বিভিন্ন আইনি জটিলতা সম্মুখীন পার করে একটা সার্কুলার প্রকাশ করে, সেখান থেকে নিয়োগ দেওয়া হয়। সরকারের এখানে অনেক ব্যালেন্স খরচ হয়ে যায়। এখান থেকে আপনার যদি একজনকে বাতিল, মানে একজন যদি চলে যায়, তো সেই বিষয়টা কিন্তু আপনার একটা মন্ত্রণালয় বা একটা অধিদপ্তরের কিন্তু ইফেক্টিভ পড়ে। সেটা কিন্তু সমাধান করার জন্যই নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি করছে, নতুন করে একটা আইন করছে কি, যে আপনি যদি চলেও যান, আপনার যদি যে পদেই হোক, আপনি যদি ওখান থেকে আপনি যদি ছেড়ে দেন জব, তো আপনার কিন্তু একজন অপেক্ষমান তালিকায় থাকবে। এরকম আপনি ছেড়ে দিলেন, সমস্যা নেই, কিন্তু অপেক্ষমান তালিকায় যে থাকবে তখন তাকে ডাক দিয়ে নেওয়া হবে। তো এইরকম একটা পরিপত্র করা হয়েছে। তো বিষয়টা পড়লে আপনারা বুঝবেন। এখান থেকে সরকার মন্ত্রণালয় বিভাগ এর অধীনে সরকারি দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে যেহেতু কোটা পদ্ধতি পরিবর্তন করেছে, সেহেতু অপেক্ষমান তালিকা সংরক্ষণ সংক্রান্ত 17 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ তারিখের, অর্থাৎ এটা কিন্তু 23 সালে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। পরিপত্র সংশোধন পূর্বক সকল গ্রেডের পদে সরাসরি জনবল নিয়োগের অপেক্ষমান তালিকার সংরক্ষণের নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ মনে করেন একটা অধিদপ্তরের, মনে করেন জনপ্রশাসন অধিদপ্তরের 10 পদে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ 10 পদে 50 জনকে যদি নিয়োগ দেওয়া হয়, তো 50 জনেরই আপনার 50 জনকে নিয়োগ দেওয়া হবে, 50 জন আবার অপেক্ষমান তালিকায় দেখবে। যে কেউ যদি চাকরি ছেড়ে দেয়, সাথে সাথে তার স্থলাভিষিক্ত আরেকজনকে নিয়োগ দেওয়া হবে। হ্যাঁ, তো তো ওখানে কিন্তু আপনার সরাসরি তাকে ডাক দিয়ে তাকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনার কোনো ধরনের আপনার আলাদা কোনো কিছু করতে হবে না, নতুন করে সার্কুলারও দিতে হবে না, কিছুই করতে হবে না। তো এই বিষয়টা আর কি এখানে বলা হয়েছে। তো এখানে আমরা পড়ে দেখব, নিয়োগ কমিটির লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা এবং বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শূন্য পদে প্রার্থী সুপারিশের পাশাপাশি সুপারিশকৃত প্রতিটি পদের বিপরীতে 1:2 অনুপাতে প্রার্থীর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে অপেক্ষমান তালিকা তৈরিপূর্বক কমিটির সদস্যদের স্বাক্ষরে সিলগালাকৃত খামে গোপনীয়তার সাথে, যেটা বললাম আমি, গোপনীয়তা করে আপনার নামটা কিন্তু রেখে দেওয়া হবে, সাথে সংরক্ষণ করবে। অপেক্ষমান তালিকা প্রণয়নের সময় ডিপিসি শূন্যপদে নিয়োগে যে ধরনের কোটার সুপারিশ করবে, সেই কোটার যোগ্য প্রার্থীদের মধ্য হতে প্রতিটি সুপারিশকৃত প্রার্থীর বিপরীতে 1:2 অনুপাতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করবে। তবে অপেক্ষমান তালিকা প্রণয়ন করার সময় কোনো কোটার অধীনে
অধীন সংশ্লিষ্ট কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা কোটা হতে মেধাক্রমের ভিত্তিতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে। যেটা আমি বললাম সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। তো অপেক্ষমান তালিকা সংরক্ষণের মেয়াদ হবে বিবেচ্য বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রথম নিয়োগের সুপারিশ প্রদানের তারিখ হতে 1 বছর বা শূন্যপদ পূরণের জন্য পরবর্তী নিয়োগ সংক্রান্ত। অর্থাৎ আমি যে বিষয়টা একটু বলি এই বিষয়টা এইটা হচ্ছে সার্কুলার প্রকাশ করার পর নিয়োগ দেওয়ার পর 1 বছরের জন্য 1 বছরের জন্য এই অপেক্ষমান তালিকা থাকবে। অর্থাৎ 1 বছর পরে কিন্তু সে যদি চলেও যায় তার পরিবর্তে কিন্তু সে অপেক্ষমান তালিকাটা থাকবে না। অর্থাৎ নিয়োগ দেওয়ার পর 1 বছরের মধ্যে কেউ যদি চাকরি ছেড়ে দেয় তাহলে তার স্থলাভিষিক্ত অপেক্ষমান তালিকায় যে আছে তাকে নিয়োগ প্রদান করা হবে। তো নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে কেউ যদি চাকরিতে যোগদান না করলে অথবা চাকরিতে যোগদানের পর চাকরি হতে ইস্তফা প্রদান করলে শূন্য পদ পূরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিপিসির সভায় অপেক্ষমান তালিকা এবং উত্তীর্ণ প্রার্থীদের রেজাল্ট শিট উপস্থাপন পূর্বক শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে হবে। পাশাপাশি কমিটির সদস্যগণের উপস্থিতিতে অপেক্ষমান তালিকায় সুপারিশকৃত প্রার্থীকে তার নিয়োগের বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করা হবে। এরপর বলা আছে ডিপিসি কর্তৃক অপেক্ষমান তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং ডিপিসির সদস্য সচিব কর্তৃক প্রার্থীকে তৎক্ষণিক মোবাইল ফোন কল SMS ইমেইল প্রয়োজন ক্ষেত্রে এর মাধ্যমে জানানো বা অবহিত করা হবে। সুপারিশকৃত প্রার্থীকে মোবাইল ফোন কলে SMS এর মাধ্যমে ইমেইল এবং 10 কার্যদিবসের মধ্যে এগুলো আমরা দেখে নিই। তো মেইন যে বিষয়টা আমি আলোচনা করলাম এই বিষয়টা কিন্তু মেইন বা এই বিষয়টা কিন্তু আপনাদের জানা উচিত। তো তারপরে একটু পড়ে নিই আমরা এখান থেকে অর্থাৎ আপনার 10 দিনের মধ্যে কিন্তু আপনাকে জানানো হবে অপেক্ষমান তালিকার ব্যক্তিকে। তো অপেক্ষমান তালিকা হতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরে নির্ধারিত হবে। ডিপিসি অপেক্ষমান তালিকা কোনো প্রার্থীকে চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করলে তার জ্যেষ্ঠতা তার ওই পদে যোগদানের তারিখ হতে নির্ধারিত হবে। অপেক্ষমান তালিকা হতে 2 বা ততোধিক জ্যেষ্ঠতা তার ওই পদে যোগদানের তারিখ হতে নির্ধারিত হবে। তো এরপর অপেক্ষমান তালিকা হতে 2 বা ততোধিক প্রার্থী যদি একই দিনে একই পদে যোগদান করেন সেক্ষেত্রে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা পূর্বে প্রস্তুতকৃত রেজাল্টের মাধ্যমে মেধাক্রমে অনুসরণ নির্ধারিত হবে। তবে একই নম্বর প্রাপ্তির ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে এবং একই বয়স হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তো এখান থেকে এই বিষয়টা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে আপনার অনুচ্ছেদ 1-এর ক-তে বলা হয়েছে উল্লেখ থাকুক না কেন কোটা সংক্রান্ত 23 জুলাই 2024 তারিখের স্মারক নং-এ উক্ত জারির পর প্রজ্ঞাপনের আলোকে যে সকল নিয়োগের জন্য ডিপিসি কর্তৃক সুপারিশ করা হয়েছে কিন্তু অপেক্ষমান তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি সে সকল ক্ষেত্রে বিবেচ্য পরিপত্রের জারির পর 10 দিবস যেটা আমি বললাম সেটাই এখানে। তো এরপরে হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন সিভিল এগুলো কোনো বিষয় না। তো যাই হোক এখান থেকে আপনারা বিষয়টা দেখলেন। এই পরিপত্র কিন্তু 25শে আগস্ট কিন্তু এটা করা হয়েছে। তো এখন কিন্তু একটা মোটামুটি এখান থেকে যেটা বলা যায় এটা কিন্তু একটা ভালো একটা দিক করা হইলো। যেমন দেখবেন আপনার অনেকে 20তম গ্রেডে চাকরি পাইছে বা 19তম গ্রেডে চাকরি পাইছে বা 17তম গ্রেডে চাকরি পাইছে। পরবর্তীতে সে করে কি আবার অন্য বিভিন্ন জায়গায় কিন্তু আবেদন করে রাখে। কোনো জায়গায় 14 গ্রেডের, কোনো জায়গায় 13 গ্রেডের। তো দেখবেন যে গ্রেড যখন কম মানে ভালো চাকরিটা যখন পায় একটা ভালো অধিদপ্তরের ভালো একটা গ্রেডের নিচের দিকের একটা গ্রেড পায় তখন কিন্তু ওই আপনার উপরের গ্রেডটা ছেড়ে দেয়, তাই না? আগের চাকরিটা মনে করেন 19তম 20তম যেটাতে বেতন বেশি সেটাই তো করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য বিষয়টা হচ্ছে এখান থেকে তো তখন হয় কি আপনার যে অধিদপ্তরে চাকরি অবস্থায় ছেড়ে দিল বা মনে করেন যোগদান নাই করলো তাদের কিন্তু একটা বড় প্রবলেম হয়ে যায় যে আপনার নতুন করে নিয়োগ দেওয়া বা নতুন করে সার্কুলার প্রকাশ করা, আইন প্রণয়ন করা, বিভিন্ন একটা সার্কুলার প্রকাশ করতে একটা মন্ত্রণালয়ের বা একটা অধিদপ্তরের বহু সময় লাগে, বহু ঝামেলা পোহাতে হয়। তো এই বিষয়টার জন্যই কিন্তু নতুন করে এই পরিপত্রটা করা হলো। সো বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পাশাপাশি বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।